দর্শক, আপনারা জানেন সারা দেশে গত কয়েকদিন ধরে বিদ্যুতের সংকট চলছে। সারা দেশের মানুষ এই ভোগান্তির মধ্যে আছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ লোডশেডিং এর ভোগান্তির মধ্যে রয়েছেন। একই সঙ্গে রাজধানী বা দেশের বড় শহরগুলোতেও মানুষ আরেকটি সংকটের মুখে পড়েছে, সেটা হচ্ছে গ্যাসের তীব্র সংকট চলছে। এই সব সংকট থেকে আমরা আসলে কবে মুক্তি পাবো বা পেতে যাচ্ছি? জ্বালানি প্রতিমন্ত্রী আজকে অবশ্য বলেছেন যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, এরকম একটা আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু আসলে কি রাতারাতি জ্বালানি সংকটের এই সমাধান সম্ভব? এটি আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শিক্ষক ও গবেষক ডক্টর মোশাহিদা সুলতানা, এবং তার সঙ্গে নিয়ে প্রথম আলোর প্রতিদিনের পডকাস্ট বার্তা কক্ষে সঙ্গে আছে আমি শামসুজ্জোহা। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক, সরাসরি চলে যাচ্ছে অতিথির কাছে। ডক্টর মোশাহিদা সুলতানা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যেটি বলছিলাম যে মানুষ এই মুহূর্তে লোডশেডিংয়ের এক ধরনের কষ্টে ভুগছেন। ঠিক একই সময় আমরা আজকে দেখলাম জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তিনি বলছেন যে আমরা একটা কৌশল নিয়েছি, যে কৌশলের ফলে খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে, সমাধানের একটা আশ্বাসের কথা তিনি দিয়েছেন। কি সেই কৌশল? মানে বিদ্যুৎ পরিস্থিতির রাতারাতি সমাধান সম্ভব? এখন একটা রাজনৈতিক কৌশল আর একটা হচ্ছে গিয়ে প্রযুক্তিগত বা মানে টেকনিক্যাল যে কৌশল। এখন টেকনিক্যাল কৌশল এই রাতারাতি আসলে ঠিক সম্ভব না, কিন্তু রাজনৈতিকভাবে ওনারা যেটা কৌশল অবলম্বন করতে পারেন, হয়তো যেসব জায়গায় বেশি বিক্ষোভ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, সেসব জায়গায় মানুষের যে অসন্তোষ দেখা দিয়েছে সেই জায়গায় হয়তো বেশি সরবরাহ করবেন, অন্য জায়গায় কম করবেন, যেটা তারা করে আসছেন সব সময়। তো এখন যেহেতু পরিস্থিতিটা ভিন্ন, আরো বেশি মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং কিছু কিছু এলাকায় দেখবেন আপনি ৭৯% পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তো হয়তো এটা করবেন তারা যে কোথাও বেশি কোথাও কম করে এটাকে একটা সমন্বয় করবেন, ম্যানেজ করবেন। তাছাড়া আমি আসলে অন্য কোনো সমাধানের কথা ভাবতে পারছি না। আরেকটা হতে পারে যে যদি আবহাওয়া ভালো হয় তাহলে তাহলে দেখা যাবে যে ডিমান্ড কমে গেছে, এটা একটা। আরেকটা মানে যদি বৃষ্টি হয়, আর অন্যদিকে যদি ঝড় বৃষ্টির কারণে আমাদের এই যে আদানি অথবা থেকে যে সরবরাহ আসে সেগুলো যদি আরো দেরি হয়, বা যে বার্থে মানে টার্মিনালে যে কার্গোগুলো অপেক্ষা করছে মানে লোড করতে পারছে না, সেইগুলো যদি আসে তাহলে হয়তো এই প্রবলেমগুলো সলভ হবে। কাজে এখানে দুই রকম ভাবেই এই কৌশলগুলো তারা বলে থাকতে পারেন। কিন্তু আমি যদি বলি যে একেবারেই বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে এই কালকেই, এটা আসলে সম্ভব না আসলে। এখানে আরেকটি বিষয় যে এটা যদি এত মানে এইভাবে একটা সমাধান করা সম্ভব, এটা যদি তারা জানতেনই তাহলে এই কৌশলটা আসলে আগে নিলেন না কেন? মানে আচ্ছা, এরকম একটা আসলে কৌশল আগে নিলেন না কেন, সমাধান যে সম্ভব সেটা কিন্তু আমরাও বুঝতে পারি। কিন্তু এই যে ধরেন বিভিন্ন সময় আমরা দেখে আসছি কোনো একটা বিপর্যয়ের আগে পরিস্থিতিটা বোঝার জন্য যে ধরনের দূরদর্শিতা লাগে, বা একটা ধরেন এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে গেলে এটাকে কিভাবে দ্রুত ঠিক করতে হবে, কে সার্ভিস দিবে, কে এগুলো মেরামত করবে, এই জায়গাগুলো যখন একটা পদ্ধতিগত জায়গা থেকে অ্যাড্রেস করা না হয়, তখন দেখা যায় যে হঠাৎ করে একটা কিছু হলে আপনি কি করবেন বুঝতে পারেন না। তো আমরা এতদিন ধরে দেখে আসছি যে এলএনজি টার্মিনাল ঠিক হবে শুনছি, কিন্তু কোনো টাইম লাইন পাওয়া যাচ্ছে না, কিন্তু এত সিরিয়াস জাতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয়। অথচ দেখেন এখানে যে যে সার্ভিসটা দিতে হবে, যে মানে যারা এটাকে মেরামত করবেন তারা তো একটা টাইম লাইন দিবেন, তাই না? তার মানে এখানে কোনো সিরিয়াসনেস আমি দেখতে পাই নাই। তারপরে হচ্ছে গিয়ে এই যে আজকে আসছে কালকে আসছে, একটু আগে শুনলাম যে মানে টার্কি থেকে মালামাল আসছে। তো এই যে এগুলো কি আগে করা যেত না? মানে এগুলো মানে কি হয়েছে যে মানে এখন মালামাল আসছে, হ্যাঁ, সরঞ্জাম আসছে। তো এইগুলো তো আমার মনে হয় যে একটা পরিকল্পনা মাফিক থাকা দরকার। আমরা কিন্তু চাইলেই আওয়ামী লীগ সরকারের উপরে অনেক দোষারোপ করতে পারি, কিন্তু আবার এই সরকারেরও কোনো কিছু ঘাটতি আছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে সবসময়। প্রতিমন্ত্রী যে আজকের সাংবাদিকদের সাথে প্রশ্নের উত্তর দিয়েছেন অনেকগুলো, তিনি যখন কথা বলেছেন সেখানেই আরেকটি প্রসঙ্গের তিনি অবতারণা করেছেন। তিনি বলছেন যে অন্তত এক কার্গো এলএনজি আমরা পাবো, এটি একটি প্রক্রিয়ার বিষয়। তাহলে তার অর্থ কি দাঁড়াচ্ছে যে এলএনজি কার্গো এলে তখন সমাধান হবে, তারপরে গ্যাস বিদ্যুৎ মানুষ পাবে? মানে এই চক্রের মধ্যেই আমরা আছি কিনা, মানে বা আপনি এক্সপার্ট, এটা নিয়ে কাজ করেন, মানে সমাধানের আসলে তাহলে জায়গাটা কোথায়,
কিভাবে একটা দীর্ঘমেয়াদী সমাধানের দিকে বা ইমিডিয়েট কোনো সংকট তৈরি হলে এখন যেমন হয়েছে তার সমাধানে হ্যাঁ, যাওয়া যায়? এখন এটা তো ধরেন একটা পরিকল্পনার ব্যাপার। পরিকল্পনাটা ধরেন দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী দুটোই থাকা উচিত। আর এবং যে কোনো পরিস্থিতির জন্য, ইমার্জেন্সি পরিস্থিতির জন্য প্রস্তুতি দরকার। যে কোনো একটা দুর্ঘটনার কারণে আপনি দেখেন আমাদের এই যে এই বাজারটা খুবই টাইট, এই সেন্সে যে এখন কিন্তু জ্বালানির সরবরাহ কম। তেল বলেন, কয়লা বলেন এবং এলএনজি, তিনটা একটা না একটা কে আমাকে আশ্রয় নিতে হবে। একটা যদি আমার অকেজো হয়ে যায় বা এটা আমাকে সরবরাহ বন্ধ হয়ে যায়, আরেকটার জন্য আমার প্রস্তুতি থাকতে হবে। সেই প্রস্তুতিটা কি আমরা দেখেছি? আমাদের কি সেই রিজার্ভটা আছে যে আমরা চাইলে আরেকটা জায়গা থেকে অন্য জ্বালানি দিয়ে এটাকে কভার করব? সেই প্রস্তুতিটা কিন্তু ওইভাবে করে রিজার্ভ হিসেবে নাই। দেখা যাচ্ছে এক্সেস ক্যাপাসিটি আছে, কিন্তু জ্বালানির যে সরবরাহ থাকা দরকার সেটা নাই। কাজে এটা কিন্তু সরকারের আগে থেকেই পরিকল্পনা করার বিষয় ছিল। আমি বলবো যে এই পরিকল্পনাটা দরকার স্বল্প মেয়াদে, এবং পরবর্তীতে মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা হতে পারে সেটা কিন্তু আপনার আমরা অনেকদিন থেকেই বলে আসছি যে আমাদের এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে আমাদের যে এলএনজির ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে এবং কয়লার ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, এটা থেকে সরাসরি উত্তরণের একটা মাত্র উপায় হচ্ছে যদি আমরা দ্রুত কিছু সোলার ইনস্টল করতে পারি, সোলার, উইন্ড, এগুলো যদি আমরা দ্রুত যেসব প্রকল্প হয়ে আছে বা যেগুলো চাইলেই দ্রুত সম্পন্ন করে ফেলা যায় সেগুলোতে হাত দেওয়া যেতে পারে। এবং আরও একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে সোলার বা উইন্ডের কথা যে আমরা বলছি, এটা কিন্তু সরকারও বলে যাচ্ছে যে তারা করছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আরেকটু দ্রুত গতিতে কিভাবে করা যায় সেটা নিয়ে একটা জোর চেষ্টা আমরা কিন্তু দেখছি না। কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে তারা কিন্তু এই সোলার এনার্জি ব্যবহার করার ক্ষেত্রে ভালো সাফল্য দেখিয়েছে। অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠানও আছে যে তারা তাদের যেটুকু প্রয়োজন হয় তার অন্তত 20% পর্যন্ত এখন পর্যন্ত আমরা জেনেছি যে সর্বোচ্চ ব্যবহার হয়। একটু খুলে বলবেন যে এইটা আসলে সাধারণ মানুষ কিভাবে এগিয়ে আসতে পারে বা এইটার আসলে ব্যাপারটা কিভাবে কাজ করে? আচ্ছা, এখন ধরেন এই মুহূর্তে যে নবায়নযোগ্য জ্বালানি আমাদেরকে আসলে সাশ্রয় করে দিতে পারে। ধরেন আমার যে শিল্প কারখানা গড়ে উঠবে সোলারে বা এটা কিন্তু আমরা বলছি না, কিন্তু যেই জায়গাগুলোতে জ্বালানি সাশ্রয় করা যায় সেই জায়গাগুলোতে এটা একটা ভূমিকা পালন করতে পারে স্বল্প মেয়াদে। আর দীর্ঘ মেয়াদে তো আছেই যে কি অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যে সরকারও নিয়েছে। এবং ধরেন আমরা যদি বলি যে রামপালের যে বিদ্যুৎ কেন্দ্রের পাশে যে একটা ইউনিট পড়েছিল যেখানে 400 মেগাওয়াটের একটা সৌর বিদ্যুৎ প্রকল্প হওয়ার কথা ছিল, এটা নিয়ে আমরা শুনেছিলাম যে এই প্রকল্পটা নিয়ে সরকার আগাবে, কিন্তু তারপরে দেখা গেল যে এবারের বাজেটে আমি কিন্তু এরকম কিছু দেখি নাই যে এখানে কোনো বরাদ্দ রাখা হয়েছে। কারণ এইটা কিন্তু আপনার করার কথা মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উদ্যোগে, এটা কিন্তু বেসরকারি না। কাজে এই জায়গাগুলোতে অনেকগুলো জায়গা আছে যেখানে দ্রুত সরকার হস্তক্ষেপ করতে পারে, যাতে দ্রুত কিছু পাওয়ার প্ল্যান্ট অন্তত 1 বছর 2 বছরের মধ্যেও যদি হয়ে যায়, সেগুলো কিন্তু আমাদেরকে একটা ফাস্ট ট্র্যাক করতে হবে। এই জায়গাগুলো সরকার মনোযোগ দিতে পারে। সরকারের যে বক্তব্যগুলো এসেছে আপনি জানেন যে জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই কথা বলেছেন এই বিষয়টি নিয়ে। কথা বলতে হচ্ছে কারণ সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করছেন। যেমন আমি বলি খনিজ সম্পদ মন্ত্রী, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তিনি যেটি বলছেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে সংকট এখন সেটি উত্তরাধিকার সূত্রে পাওয়া, মানে আগের সরকারের ধারাবাহিকতা, তাই তো? আবার প্রতিমন্ত্রী আর একটা বিষয় বলছেন যে বিগত সরকারগুলো কোনো মধ্য বা দীর্ঘমেয়াদী সমাধানের সূত্র খোঁজেননি। তাহলে মানে আগের সরকারের ঘাড়ে চাপ দিয়ে দোষারোপের রাজনীতি, মানে বিষয়টা ওই জায়গায় থাকছে নাকি নীতিগত সিদ্ধান্তের জায়গায় আসলে কোন নীতিটার কথা ভাবছে আপনি জানেন কিনা, বা এটা কি হতে পারে? দেখেন এখন যে সংকট তার কিছুটা কিন্তু পূর্ব সৃষ্ট, এবং আমি এটা স্বীকার করছি যে যেই পুরো আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে তারা জ্বালানি কোথা থেকে আসবে সেটা না ভেবে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের যে ক্যাপাসিটি সেটা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। এবং তারা এত বেশি রেন্টাল, কুইক রেন্টাল, আইপিপি এগুলো স্থাপন করেছে যে আমাদের এখন 50% ইলেকট্রিসিটি কিন্তু আসে বেসরকারি প্রতিষ্ঠান থেকে। কাজে এটা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার সাথে যুক্ত হয়েছে যে আদানির বেশি মূল্যে আমরা কিনতে বাধ্য হচ্ছি, তারপরে আমরা ভারত থেকে অন্যান্য জায়গা থেকেও ইম্পোর্ট করছি। কাজে এই জায়গাগুলোর কারণে এখন আমাদের এই অবস্থা। এবং এলএনজি ডিপেন্ডেন্সিটা বেড়েছেই হচ্ছে আমাদের গ্যাস এক্সপ্লোরেশন না করার কারণে।
যে আমাদের যে দেশীয় গ্যাস সেটাকে কিন্তু আমরা যদি গত 20 বছর ধরে আমরা সেগুলো এক্সপ্লোর করতাম, তাহলে এতদিনে আমাদের হয়তো একটা বিকল্প উৎস বের হতো। আমাদের যে অফশোর গ্যাস সেটাও আমরা ফেলে রেখেছি, হ্যাঁ, এটাকেও নিজেদের উদ্যোগে সেটা করা যেতে পারে। আমরা বিদেশি প্রতিষ্ঠানের কথা বলছি, যে বিদেশি আমাদের টাকা নাই, বিদেশি একটা কোম্পানির কাছে মুনাফা মানে তার পুঁজি আছে, কাজে সে এটা একটা বিনিয়োগ করতে পারবে। অন্যদিকে দেখা যাচ্ছে আমি এলএনজিতে তার থেকেও বেশি খরচ করে ফেলছি। এই বছর আপনার 16,000 কোটি টাকার মতো ভর্তুকি দিতে হবে এলএনজির জন্য, যেটা আপনার গত বছর 6,000 কোটি টাকা ছিল। তাহলে আপনি বলেন যে আমাদের যে টাকা নাই বলছি, কিন্তু অন্য দিক থেকে টাকা কিন্তু চলে যাচ্ছে। কাজে এটা পরিকল্পনার বিষয়, এবং অনেক বেশি পরিমাণে চলে যাচ্ছে। কাজেই মানে আমাদের যে দেশীয় গ্যাস উত্তোলনের জন্য যে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো দরকার, সেই জায়গাটাতে আরো বেশি মনোযোগী হতে হবে সরকারকে। আচ্ছা, সেখানে আরেকটি বিষয়, আপনি একটা সোলার এনার্জির বিষয়ে উৎপাদনের ক্ষেত্রে বলেছেন, সেটি হচ্ছে রুফটপ সোলার এনার্জি যে একটা কনসেপ্ট, সেইটা তো একটা বিষয় আছে। একই সাথে এই যে গ্যাস নতুন করে পাওয়া, নিজেদের উৎপাদন বাড়ানো, সেটার ক্ষেত্রে কূপ খননের সংখ্যা বাড়ানো, এইটা আসলে ইমিডিয়েট আমাদেরকে রেমিডি দিবে, মানে বাঁচাবে, নাকি এটা দীর্ঘমেয়াদী বিষয়, এবং এটা আসলে কেমন সময় লাগে? আচ্ছা, কিছু আছে স্থলভাগে যেটা কম সময় লাগবে, আবার আপনার যদি অফশোরে হয় সেটাও আবার বেশি সময় লাগবে। কিন্তু এটা তো শুরু করতে হবে, তাই না? নাহলে আপনি কি করবেন আরো 20 বছরের জন্য, 30 বছরের জন্য আমাদেরকে কি এরকম একটা পরিস্থিতির মধ্যে রেখে যাবেন? মানে এটা কোনো সরকার যখন আসে তখন সে তার শুধু শর্ট টার্ম চিন্তা করে। তো একটা সরকারকে তো এই সাইকেলটা ভাঙতে হবে, যে আমাকে দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন এই সরকার একটা, আপনি দীর্ঘমেয়াদীর কথা বলছেন, আমি যদি এভাবে একটু আপনাকে জানতে চাই যে আমার সরকার, মানে একটা সরকার যখন প্রথম আসে তারপর থেকে তার মেয়াদ 5 বছর, সে আসলে কত দীর্ঘমেয়াদী চিন্তা করবে, সেটাও আসলে আমি কেন চিন্তা করব? সরকার যদি এভাবে ভাবে, মানে সেই পার্টি বা দল বা সরকার, সেটাকে আপনি কিভাবে দেখবেন আসলে? এখন ধরেন আমি যদি একটা সরকার একটা কাজ করে যায়, সেটা কিন্তু সবসময় প্রশংসনীয় থাকবে। আচ্ছা, ভালো কাজ যদি করে যায়, যেমন ধরেন আমরা আওয়ামী লীগ সরকারকে দায়ী করি যে ইস্টার্ন রিফাইনারির যে ক্যাপাসিটি তারা না বাড়িয়ে ভারত থেকে পাইপলাইনে করে আমাদের আমদানি করার ব্যবস্থা করেছে। এখন আমরা কিন্তু ভারত থেকে সেই পরিমাণ তেল পাচ্ছি না এই যে সংকটের মধ্যে। কিন্তু আমি যদি এখন এই ইস্টার্ন রিফাইনারির যে দ্বিতীয় ইউনিটটা এটা শেষ করতে পারি, আমি কিন্তু অনেক জ্বালানির যে কস্ট আমি সাশ্রয় করতে পারবো। আমরা নিজের দেশে এলপিজি আমি প্রডিউস করতে পারবো। আমাকে বিদেশের থেকে এলপিজি আনার জন্য যে বাড়তি খরচ করতে হয় সেটা করতে হবে না। এখানে কিন্তু অনেক সাশ্রয়ের বিষয় আছে। এই জন্য আমি বলছি যে এই সরকার কিন্তু এই ইআরএল এর সেকেন্ড ইউনিটটা করার একটা পদক্ষেপ নিয়েছে, সেটা প্রশংসনীয়। আচ্ছা, আমরা আরো বেশ কয়েকটা দিকে, মানে এখনকার যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে যে বেশ কয়েকটা আমরা পর্যবেক্ষণ দেখলাম, বেশ একটা রিপোর্ট এসছে সাধারণ মানুষের যে সমস্ত ভোগান্তি, তার মধ্যে কতগুলো ছোটখাটো বিষয় আসে, যেমন ভুতুড়ে বিল আসে, কখনো বিতরণ কোম্পানিগুলো গ্রাহকদের এই নিয়ে একটা ভোগান্তির মধ্যে পড়ে। এটি তো আসলে উত্তরাধিকার সূত্রের বিষয় না, এটি তো সরকার যে কোনো সময় চাইলে পারে। এখানে আসলে সমস্যাটা কোথায়? সাধারণ মানুষকে একটু সচেতন হওয়ার বিষয় আছে এখানে, দেখেন, নাকি এটা আসলে সাধারণ মানুষ সচেতন বলেই তো আপনাদের কাছে খবরগুলো আসছে, এবং তারা ভুক্তভোগী হয়ে বিক্ষোভ করছেন, তারা ভুক্তভোগী হয়ে বলছেন একে তো বিদ্যুৎ পাচ্ছেন না, তার উপরে ধরেন এত বিল আসছে, সেটা দেখে স্বাভাবিকভাবে তাদের মধ্যে বিক্ষোভ তৈরি হচ্ছে। এখন এই পরিস্থিতিতে এই ভুতুরে বিল যে কেন আসছে সেটারও একটা রহস্য আছে, এবং সেই রহস্যটাও উন্মোচন করা সম্ভব, চাইলে কিন্তু সম্ভব। হ্যাঁ, এটা, এবং এটাকে মানে একটা ইন্টেনশন থাকতে হবে যে আমি এটাকে এই উদ্দেশ্য নিয়ে আমি এই সমস্যাটার সমাধান করব। তা আমরা দেখেছি যে কোনো সরকার আসার পরে এই সমাধানটা করে নাই, সবসময় একটা জোড়াতালি দিয়ে এই কাজগুলো শেষ করেছে, এবং দেখা গেছে যে বেশিরভাগ সময় এই যে জুন জুলাই মাসে এই ঘটনাগুলো বেশি ঘটে, এবং তার কারণে আরো জুন জুলাই মাস আবার গরমেরও মাস, কাজে এই সময় দেখা যায় যে এই সরকার, মানে বর্তমান যে সরকার, এটা তো মাত্র কয়েক মাস হয়েছে, 1 বছর হয়নি। আপনার কি মনে হয় যে তারা যদি আন্তরিকভাবে চায় তাহলে আগামীতে এটা মানে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব? আমি তো মনে করি এটা সম্ভব। আমরা আরো বেশ একটা প্রশ্ন আছে আমার কাছে, আপনার কাছে সেই প্রশ্নটা জানবো। সেটি হচ্ছে যে মানে ঘরে বিদ্যুৎ নাই এবং বাইরে সিএনজি গ্যাসের জন্য দীর্ঘ লাইন, এই পরিস্থিতি থেকে মুক্তির আসলে তাহলে টেকনিক্যালি পথগুলো কি, এটা আমরা জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখছেন বার্তা কক্ষ। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা সঙ্গে আছেন প্রথম আলোর প্রতিদিনের পডকাস্ট বার্তা কক্ষে। আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি ডক্টর মোশাহিদা সুলতানা। আপনার কাছে যাচ্ছি আবারও, সেটি হচ্ছে ঘরে বিদ্যুৎ নাই এবং সেই যে ভোগান্তিটা, সেটা শিকার হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। আর সিএনজি গ্যাসের যে সংকট, সেটার জন্য কোনো কোনো ক্ষেত্রে রাজধানী বা বড় শহরগুলোতে মানুষ ভোগান্তির মধ্যে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা থেকে তাহলে কাঠামোগতভাবে একটা পরিত্রাণের আসলে সরকারের কর্তব্যটা কি ধরনের আপনি মনে করেন, যে এই এই জায়গায় এই পদক্ষেপ নিলে এটা সমাধান আমরা পাবো? আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে যে একটা তো বলেছি যে সাশ্রয় করার জন্য নবায়নযোগ্য জ্বালানি, আরেকটা হচ্ছে আপনার আমরা যে গ্যাসের চুলা ব্যবহার করি সেটাকে ডিসকারেজ করার জন্য এখানে ইলেকট্রিক চুলা, এটার ব্যাপারে একটা সচেতনতা তৈরি করতে হবে। এখানে যে বেশি খরচ হয় না, অথবা এগুলো দুর্ঘটনা অ্যাভয়েড করে থাকে না, পাবলিক কমিউনিকেশনের মাধ্যমে মানুষকে সচেতন করা, তাকে হাতে কলমে দেখানো, শেখানো এবং তার সাথে কমিউনিকেট করা যে এইগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ না এবং বিদ্যুৎ আপনার অত বেশি খাবে না, কাজে আপনার অপচয় হবে না, অপচয় রোধ করা যাবে। এই জায়গাগুলোতে আপনি যদি তাদেরকে ধীরে ধীরে নিয়ে আসতে পারেন, তাহলে এখানে কিন্তু একটা বড় এনার্জি এখানে সেভিং হতে পারে। আবার সরকার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যেটা বলছি যে ইলেকট্রিক ভেহিকেল, হ্যাঁ, ইলেকট্রিক ভেহিকেল কিন্তু এখন সারা পৃথিবীতেই আপনার উৎসাহিত করা হচ্ছে। হ্যাঁ, উৎসাহিত করা হচ্ছে। কাজে আমরা যদি এই জায়গাগুলোতেও যাই, আস্তে আস্তে একটা আপনি হুট করে তো একটা কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন না, কিন্তু দেখতে হবে যে আকাঙ্ক্ষাটা আছে কিনা। হ্যাঁ, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা আসলে সেই পলিটিক্যাল কমিউনিকেশন বলেন, পাবলিক কমিউনিকেশন বলেন, সেগুলো করছে কিনা। এখন মানে কোনো একটা প্রবলেম হলে সরকার বা কোনো কর্তৃপক্ষ যদি প্রথমেই মানুষকে দোষারোপ করা শুরু করে, হ্যাঁ, যে চাহিদা বেশি কেন, হ্যাঁ, এটা নিয়ে কথা বলে, অথবা ধরেন বলছে যে বিদ্যুতের লাইন খারাপ থাকে, লম্বা লাইন থাকে, সে কারণে এই দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, এইগুলো তো আসলে মানে গ্রহণযোগ্য না। বরং দেখতে হবে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে কি সমস্যা রয়েছে। এই যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে যে এত সমস্যা, তারা নিজেরা কিন্তু দোষী না। সেদিন কিন্তু একটা সাবস্টেশন হামলা করেছে একটা জায়গায়, আপনি দেখবেন যে কিছুদিন আগে একজন বিদ্যুৎ কর্মীকে ধরে নিয়ে গেছে। কাজে এইগুলো হুমকিও দিচ্ছে, কাজে এইগুলো তো সমাধান করতে হবে এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এই জায়গাগুলোতে কিভাবে সমাধান করা যায় যাতে এই ক্ষোভটা মানুষের না থাকে, এই জায়গাগুলো। এবারে আসি একটু এলএনজি আমদানি এবং এলএনজি টার্মিনালের যে চুক্তি ছিল সেটি অন্তর্বর্তী সরকার বাতিল করে। অধ্যাপক তামিম তিনি একটা মন্তব্য করেছেন যে এটি আসলে ঠিক হয়নি। আপনি এটা মনে করেন কিনা, মানে এটা আসলে যুক্তিটা কি? কোন যে এলএনজি টার্মিনালের একটা চুক্তি ছিল আগের সরকারের, যেটি অন্তর্বর্তী সরকার বাতিল করেছে। আচ্ছা, হ্যাঁ, অন্তর্বর্তী সরকার সেটা বাতিল করেছিল কারণ এটা একটা যে পদ্ধতিতে করা হয়েছিল সেই পদ্ধতিটা সঠিক ছিল না। এখন আবার ধরেন এই বিপদের সময় এসে মনে হচ্ছে যে আমাদের তো আরেকটা এলএনজি টার্মিনাল দরকার। এখন এই যে আমরা একটা যে বলি যে ইনক্রিমেন্টালিজম, যে আমার একটা সামনে একটা সমস্যা হলো, আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি একটা কিছু করব। এখন এই যে এটা থেকে তো আমরা বের হতে পারছি না, এটা একটা চক্র তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা এলএনজি টার্মিনাল করলে কি আমার সমাধান হবে? বরং এই এলএনজি টার্মিনাল গুলো করতে করতে যদি আমি এখন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে আরেকটা বছর দেখি না কি হয়, তাই না? আমার গ্যাস উত্তোলনের যে কাজগুলো চলছে, দেশীয় গ্যাস, সেটা দিয়ে আমরা শেষ করতে পারি কিনা। আমি যদি এখনই এলএনজি টার্মিনাল আরেকটা করে ফেলি, তাহলে এটা কি হবে যে আমি আসলে আটকে যাব। অর্থাৎ আমাকে এই এলএনজি টার্মিনাল ব্যবহার করে এলএনজি আমদানি আরো বেশি বাড়াতে হবে। এবং তার সাথে যুক্ত হয়েছে মার্কিন বাণিজ্য চুক্তির যে শর্ত। আমরা দেখলাম যে 117টা কার্গো 12 বছর ধরে কেনার একটা প্রস্তুতি চলছে এবং সরকার অনুমোদন দিয়ে দিয়েছে। কাজে আমরা কি তাহলে এই ব্যয়বহুল এলএনজির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো? একটা করে বিপদ আসে, মানে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যখন এরকম বিদ্যুৎ সরবরাহ ছিল না, কুইক রেন্টাল দিয়ে দ্রুত সমাধানে চলে গেল। আমি বলবো যে আমাদের এই জায়গায় আরো বেশি কশাস হওয়া উচিত। আমদানি নির্ভরতার ক্ষেত্রে তো এলএনজি কাতার ভিত্তিক বোধহয় একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আনা হয়। তারা বলেছে যে এখন তারা যেটুকু দিতে কমিটেড তার থেকেও কম দেবে। মানে এটা আসলে আরো একটা শঙ্কা তৈরি করছে কিনা যে ইমিডিয়েট আমরা আবার একটা ঝামেলার মধ্যে পড়তে পারি? আসলে এটা তো আসলে বলা যায় না। হ্যাঁ, এটা তো শঙ্কার
আছেই, কিন্তু আপনি এখনই বিদ্যুৎ আরেকটা টার্মিনাল তৈরি করলে সেটা টার্মিনাল তৈরি করতেও তো সময় লাগবে। যে কোনো সমাধানের দিকে আপনি যান, সময় তো আপনার লাগবেই। এখন সরকারের জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে যে আমি আসলে কোন সমাধানে যাব, কোন সমাধানে যাব আপনাদের না। পরামর্শটা কি একজন এক্সপার্ট হিসেবে, যেটা দীর্ঘমেয়াদী বলি, দীর্ঘমেয়াদী যেটি যে একটা স্থায়ী সমাধানের দিকে এগোতে হলে কোনটা সবচেয়ে যুক্তিযুক্ত? স্থায়ী সমাধানের দিকে যেতে হলে একই সাথে এই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইটা সমাধানেরকে একসাথে চালাতে হবে, ওকে। এবং সেটার জন্য যে সরকারের যেসব বরাদ্দ সেগুলো দিতে হবে, এবং সামনের দিকে যাওয়ার জন্য এই জ্বালানি আমাদের যে দেশীয় গ্যাস, যেমন ভোলার গ্যাসটা যেটা আছে সেটা আমরা তো ব্যবহার করতে পারছি না, পাইপলাইন নাই, এটা নিয়ে মানে প্রথম দিকে কিন্তু সরকার কথা বলেছে, তারা কিন্তু এটা বাস্তবায়নের দিকে এখনো যায় নাই। কাজে এই ভোলার গ্যাসটাকে আমরা যাতে ব্যবহার করতে পারি সেটার ব্যবস্থা দ্রুত করতে হবে। এই সমস্ত অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার মনে হয় যে ইমিডিয়েটলি যদি আমরা করতে পারি তাহলে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে এই সমাধানগুলো করা যাবে। আপনি গণমাধ্যম দেখছেন এবং সোশ্যাল মিডিয়াতে এখন উন্মুক্ত, গ্রামের মানুষ মানে যারা সাধারণ মানুষ একেবারে রাজধানী বা বড় শহরের বাইরে বসবাস করেন, তারা কিন্তু লিখছেন যে কোনো কোনো ক্ষেত্রে তাদের 10-12 ঘন্টা, কেউ কেউ বলছে তার থেকেও বেশি, এরকম অনেক ডেটা আসছে। তো এই যে পরিস্থিতিটা, এটা থেকে আশু মুক্তি আপনি দেখেন কিনা? সব মানে পরিস্থিতি যা আপনি বিবেচনা করছেন, চোখের সামনে দেখছেন, তাতে আপনার মনে হয় কিনা যে এখান থেকে আসলে ইমিডিয়েট আমরা মুক্তি পেতে যাচ্ছি? আচ্ছা, এখন ইমিডিয়েট মুক্তির কথা যেটা বলছেন, যে যেটা আমি বললাম যে রাজনৈতিক কৌশল আর একটা প্রযুক্তিগত কৌশল, হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে রাজনৈতিক কৌশল দিয়েই আসলে এখন সরকার ম্যানেজ করবে বলে আমার মনে হচ্ছে, যে এক জায়গায় দিবে এক জায়গায় দিবে না। তাছাড়া সরবরাহ এই মুহূর্তে তারা রাতারাতি বাড়িয়ে ফেলবে সেটা একমাত্র হতে পারে যদি আমাদের ওয়েদার মানে আমাদেরকে অ্যালাউ করে যে আমাদের ডিমান্ড কমবে। আরেকটা হতে পারে যে আমাদের এই এলএনজির যে সরবরাহ যেটা ঝড় বৃষ্টির কারণে আটকে আছে সেটা যদি আসে তাহলে এই সমাধানগুলো হতে পারে। কাজে এটা নিয়ে আমি বলবো যে এই রাতারাতি সমাধান বিষয়টা মানুষ যেভাবে দেখছে বা বলছে যে একেবারেই সমাধান হয়ে যাবে, আমার মনে হয় না প্রতিমন্ত্রী এরকম কিছু বলেছে যে এটা রাতারাতি ওভাবে করে সমাধান হবে, বরং সে একটা সম্ভাবনার কথা বলেছে, এবং সেই সম্ভাবনাটা কিভাবে হবে সেটা নির্ভর করছে সরকার আসলে কিভাবে কতটা সিরিয়াসনেসের সাথে এই বিষয়গুলোকে ডিল করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে শিল্প খাতের প্রসঙ্গ বেশ কয়েকদিন আগে এসেছিল, সেটা হচ্ছে শিল্প খাতে গ্যাসের সংযোগ দেওয়ার ক্ষেত্রে যেটা বন্ধ আছে সেটি সাময়িক বলেছে। এই বন্ধ রাখাটা আসলে কতটা প্রভাব ফেলছে, বা এখানে আসলে কিছু করার আছে কিনা, বা এই নীতিগত যে সিদ্ধান্তটা সেটা নিয়ে আপনার মতামতটা কি? এখন এমন একটা সংকটের সময় মানে সরকার আসলে কোন জায়গায় কাকে সরবরাহ করবে এটা কিন্তু সরকার সিদ্ধান্ত নিচ্ছে, এবং সরকারকে আসলে জিজ্ঞেস করা প্রয়োজন যে আপনাদের আসলে প্রায়োরিটিটা কি, এখানে কাদেরকে আপনারা বিদ্যুৎ দিতে চাচ্ছেন, কাদেরকে দিতে চাচ্ছেন না, এই সরবরাহ যে মেকানিজম এটাকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, এটা আসলে সরকারই ভালো বলতে পারবে। এটা আমার পক্ষে মানে এটা বলা, আমি হয়তো আমার মতামতটা দিতে পারি, হ্যাঁ, যেটা আমি এতক্ষণ ধরে দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা আসলে আমারও নিজের আসলে সরকারের কাছে, যে সরকার আসলে কি করতে চায় এবং সেটা কোন মানুষকে কিভাবে প্রায়োরিটি দিতে চায়, কিভাবে সেই কাজটা করবে, সেটা আসলে সরকারকে জবাব দিতে হবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই, কিন্তু সরকার কোনো ব্যাকআপ প্ল্যান কি হতে পারে আসলে, মানে আপনার পরামর্শ তারা শুনছেন, তারা নিতে পারেন, সেইটা একটা ব্যাকআপ দরকার, যে এরকম সময় এরকম একটা সমস্যা তৈরি হলে মানুষের তো আসলে ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার কি বলবে, তাহলে ব্যাকআপ যে প্ল্যানটা থাকা দরকার ছিল সরকার, সেটা কি হওয়া উচিত? আচ্ছা, সরকারের ব্যাকআপ প্ল্যান বলতে আমরা বুঝাচ্ছি যে যেটাকে কন্টিনজেন্সি প্ল্যান বলে, হ্যাঁ, যে আমি একটা আমার এই কতগুলো জ্বালানির উপরে আমাকে নির্ভর করতে হয়, এখন আমি যদি একটা জায়গায় কোনো সমস্যা হয় আমার আরেকটা জায়গায় যেন রিজার্ভ থাকে, এই জায়গাটা একটা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য থাকা দরকার। যেটা এই সরকার দেখলাম যে এই যে বিপিসি একটা 5,000 কোটি টাকার একটা ফান্ড করেছে, যেমন, হ্যাঁ, যে দ্রুত যাতে মানুষের অসুবিধা না হয়, তো এরকম প্রত্যেকটা খাতে এরকম একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। গ্যাসের লাইন নিয়ে আপনি একটা জিনিস বলেছেন যে
সাধারণ মানুষ যারা রান্না করেন তারা গ্যাসের চুলা কম ব্যবহার করবে, এই তো মানে মূলত ইলেকট্রিক চুলার দিকে। সেটা তো একটা প্রচারণার ব্যাপার, এটা একটা মোটিভেশনের ব্যাপার। কিন্তু শিল্প কারখানায় সেখানের অল্টারনেটিভটা কি? শিল্প কারখানায় তো আপনার যে গ্যাসের উপর নির্ভরতা রয়েছে অনেক, হ্যাঁ, এখানেও কিন্তু শিল্প, এবং একটা বড় মাত্রায়, হ্যাঁ, একটা বড় মাত্রায়, এবং সেটাই যে ক্যাপটিভ গ্যাস দিয়ে তাদেরকে বহুদিন ধরে একটা ইনএফিশিয়েন্ট প্রসেসের মধ্য দিয়ে এখানেও কিন্তু কিছু অপচয় হচ্ছে। কাজে এই শিল্প কারখানাগুলোতে যেভাবে করে গ্যাস দেওয়া হয় সেটারও একটা বিকল্প আয়োজন করতে হবে, এবং সেটার জন্য প্রযুক্তিগত দিক থেকে কিছু পরিবর্তন আনতে হবে। এবং সেইগুলো কিন্তু আমরা বিভিন্ন দেশেই এই এক্সাম্পলগুলো আছে যেগুলো থেকে আমরা শিখে এগুলো করতে পারি। কাজে এই জায়গায় যে আমাদের কিছুই করার নেই ব্যাপারটা কিন্তু তা না, যে আমার গ্যাস নেই বলে আমি আর কিছুই করলাম না, বিষয়টা এরকম না। যে শিল্প কারখানাতেও এইটা সম্ভব, কিছু কিছু মানে সবগুলো না হলেও যেগুলোতে সম্ভব সেগুলোতে করতে পারা বা উৎসাহিত করা আমাদের প্রয়োজন আছে। আমার শেষ প্রশ্ন, একেবারে আলোচনার শেষ প্রান্তে, ইকবাল হাসান মাহমুদের সেই বক্তব্যটাই যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের যে সংকট, এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু উত্তরাধিকার সূত্রে এই জ্বালানির সংকটটা আসলে কতদিন বয়ে যাওয়ার, আপনার মনে হয় যে কতদিনের মধ্যে আসলে যদি ঠিকভাবে এগোনো যায় তাহলে এটা সমাধানে পৌঁছাবে, যখন প্রতিদিনে গড় উৎপাদন বাড়ছে, কমছে? আচ্ছা, এখন এটা হচ্ছে গিয়ে যে আমরা যে জ্বালানি সরবরাহটা সরকার করছে সেটা কিন্তু একটা কস্টের বিনিময়ে হচ্ছে, সেটা কি আমাদের খরচ বেশি হচ্ছে, এবং এই খরচটা দিতে গিয়ে আমাদের একটা ফিসকাল একটা ট্র্যাপের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমাদেরকে একটা মানে স্ট্রেসড হয়ে যাচ্ছে আমাদের ফিসকাল যে ক্যাপাসিটি, আমাদের যে বৈদেশিক মুদ্রার আয়, এখান থেকে একটা বড় অংশ চলে যাচ্ছে, এবং কত জায়গায় এখনো বকেয়া বিল পড়ে আছে। তো এই জায়গাগুলোতে যদি আমাদেরকে মানে একটু দূরদর্শিতার সাথে যদি সরকার অ্যাড্রেস করে যে আমি আমার এই এস্টিমেট করে যে আচ্ছা এই সারা বছর ধরে আমার আসলে কতটুকু লাগবে, যেমন ধরেন আপনার বাজেটের শুরুতে আমরা দেখলাম যে $10,000 10,000 কোটি টাকা লাগবে নাকি 15,000 কোটি টাকা লাগবে, এখন শুনি যে 16,000 কোটি টাকা ভর্তুকি লাগবে। কাজে এই পরিকল্পনাটা কি আগে করা যেত না, যে আমাদের আসলে ঠিক কতখানি কোন জায়গা থেকে আসবে, এই জায়গাগুলো পরিকল্পনা করাটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সরকারের জন্য, এবং সেগুলো সমস্ত সেক্টরের সব যে সমন্বিত যে জ্বালানি নীতি সেটাতে একেবারে ফিল্ড লেভেলে যারা কাজ করে, যে যারা সমস্যার মধ্যে আছে, যারা দেখছে যে এই সমস্যার কিভাবে সমাধান এর আগে করতে পারেনি বা কি কারণে করতে পারেনি, এই জায়গাগুলোতে তাদের একটা নিজস্ব ভাষ্য আছে, এবং শুধুমাত্র এক্সপার্টদের কাছ থেকে না, একেবারে ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদের কাছ থেকে মতামতটা সরকারকে নিতে হবে যে এই জায়গাগুলোতে কিভাবে সমাধান করা যায়। কারণ অনেক আইনি প্রসেস আছে, ব্যুরোক্রেটিক প্রসেস আছে, যেগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে ডিলে হয়ে থাকে, বসে থাকে। একটা ভালো আইডিয়া কিন্তু সেটাকে হয়তো মানে দ্রুত সমাধান করা যাচ্ছে না বা বাস্তবায়ন করা যাচ্ছে না। এই জায়গাগুলোতে আমার মনে হয় সরকারের আরেকটু বেশি বিভিন্ন লেভেলের মানুষের সাথে কথা বলা উচিত, সেটা প্রকৌশলী, প্ল্যানার এবং বিভিন্ন ধরনের মানে প্রফেশনের মানুষ যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, শুধু এক্সপার্ট না, তাদের সাথে কথা বলতে হবে। জি, আমরা এখানে শেষ করছি আজকে। অনেক ধন্যবাদ ডক্টর মুশাহিদা সুলতানা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মতামতের জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম গত কয়েকদিনে যে একই সাথে বিদ্যুতের এবং গ্যাসের যে সংকট, সেই সংকট আসলে থেকে রেহাই কিভাবে পাওয়া যেতে পারে এবং কত দ্রুত পাওয়া যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক ও গবেষক ডক্টর মুশাহিদা সুলতানা। এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনা এবং দিনের গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর প্রতিদিনের পডকাস্ট বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।